গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 7:30 মতন। তবে 7:30 থেকে একটু বেশি হয়েছে বোধহয়, তবে 8টা এখনও বাজেনি। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করছি ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আজকে দেখো সকালের কাজকর্ম কিন্তু তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। সকালে সমস্ত কাজকর্ম করে তারপরে এই যে যখন চা বানাচ্ছি তখন তোমাদের সঙ্গে আমি শুরু করছি ভিডিওটা। তবে কি বলো তো, অনেক দিন হলো, তোমরা হয়তো খেয়াল করেছো আমি কিন্তু চা বানাইনি, মানে চা খাইনি আর কি। শরীরটা যবে থেকে খারাপ ছিল তবে থেকে কিন্তু চা আর খাওয়া হয়নি। খেতে ইচ্ছা করতো না সকালবেলা চা, জানো, শরীরটা অনেকটা খারাপ ছিল তো সেই জন্য। তো কালকে যে মাসি এসেছিল সেই জন্য আজকে ভাবলাম একটু চা করা যাক। সকাল সকাল মাসি রয়েছে, কিছু তো একটা খেতে দিতে হয়, বলো, বাড়িতে কেউ এলে সকালে কিছু তো একটা দিতে হয়। তো চা, মানে চা ছাড়া এমন কি আছে বলো সকালবেলা খেতে দেওয়ার মতন। তো সেই কারণেই আজকে চা বানিয়ে নিলাম। আর এই যে দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি টোস্ট বিস্কুট। তো টোস্ট বিস্কুট দিয়ে কিন্তু এখন সকাল সকাল চাটা খেয়ে নেব। এরপরে ভেবেছি কটা মুড়িও মাখিয়ে নেব, তাহলে সকালে খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভালো হয়ে যাবে। আর এই দেখো এখানে কিন্তু আমরা সবাই গোল করে বসে পড়েছি, মা, আমার মেয়ে, মাসি আর আমি। হাজব্যান্ড বাড়িতে নেই, ও তো সকালে পড়াতে চলে গেছে। সেই কারণেই আমরা 4 জন বসে বসে চা খেয়ে নিচ্ছি। আর 2 কাপ চা বানিয়েছি এই কারণের জন্যই, মা কিন্তু চা খাবে না। মার শরীর খারাপ তো সেই জন্য মা কিন্তু সকালে একদমই চা খায় না, মানে চাই খায় না মা। তো মাকে একটু সকালে প্রোটিন পাউডারই গুলে দেবো। তো মা বললো একটু পরে খাবে, কেবল মাকে লেবু জল দিয়েছিলাম তো সেই জন্য মা বললো একটু পরে খাবো, তোরা খেয়ে নে তারপরে খাবো। তো প্রোটিন পাউডারটা দেখো মার পাশেই রেখে দিয়েছি, মা যখন বলবে তখন মাকে গুলে দেবো। তো আমরা যেহেতু খাওয়া দাওয়া করছিলাম সেই জন্য না মাকেও বলছিলাম যে তুমি একটু বিস্কুট খাও। তো মা না এখন ওই যে বললাম কিছুই খেতে চায় না, জানো, এটা ওটা মাকে বলি কিন্তু মা খেতে চায় না। তো জোর জবরদস্তি করার পরে মা একটা এই যে বিস্কুট নিল, মা এদিকে একটা বিস্কুট খাচ্ছে আর এদিকে আমরা চা খেয়ে নিচ্ছি। নেহা বনু, তুমি কমেন্ট করেছিলে আগের ভিডিওতে যে দিদিভাই কাকিমাকে খুব সুন্দর দেখতে। হ্যাঁ গো, মাকে অনেক সুন্দর দেখতে। আর মায়ের মতন কিন্তু আমি একদমই হইনি, মানে কোনো দিক দিয়ে হইনি। মা আর আমি পুরোই আলাদা। ছোটোবেলায় মায়ের সঙ্গে কোথাও ঘুরতে গেলে কেউ কখনোই বলতো না কিন্তু যে আমি হচ্ছে মায়ের মেয়ে, জানো তো, মানে পুরোই আলাদা, পুরো কোনো দিক থেকেই মায়ের মতন হইনি। তো যাই হোক, কী করা যাবে বলো, আমি কিন্তু আমার বাবার মতন দেখতে হয়েছিলাম। তো অনেকেই বলতো জানো আমি যে বাবার মতন দেখতে হয়েছি, বাবার মতন দেখতে হলে নাকি মেয়েদের কপালটা অনেক ভালো হয়। তো সত্যি এটা মনে হয় একদমই ভুল ধারণা, এটা মনে হয় একদমই ভুল, জানো, কোথায় আর মানে কি বলবো, কপালটা আর কোথায় ভালো হলো বলো তো, কোনো দিক দিয়েই তো ভালো দেখছি না। তো যাই হোক, বাবার মতন দেখতে হয়েছি বলে সেটা আমার কোনো কষ্ট নেই। তবে কি বলো তো, সবাই ওই যে বলতো ছোটোবেলায় যে বাবার মতন দেখতে হয়েছে কপালটা খুব ভালো হবে, কিন্তু সেটা হয়নি। ওই জন্যই বলছি আর কি, যে কই কোনো দিক থেকেই তো কপালটা ভালো হলো না। তো যাই হোক, চা খাওয়া কিন্তু আমার হয়ে গিয়েছে। তারপরে চাটা খাওয়ার পরে যে সমস্ত বাসনপত্র বেরিয়েছিল সেগুলো কিন্তু আমি মেজে নিয়েছি। সেগুলো আর কিন্তু আমি রেখে দিইনি, সেগুলো সঙ্গে সঙ্গে মেজে রেখে দিয়ে তারপরেই কিন্তু আমি ঘরে এসেছি। সকালে তো মা, মেয়ে ওরা একটু বেলা করেই ঘুমিয়ে থাকে, তো সেই কারণের জন্যই বিছনাটা তুলতে কিন্তু আমার অনেকটাই বেলা হয়। আর আজকে কিন্তু মাসি এসেছে বলে দুজনেই অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছে। মাসি উঠেছে, তারপরে ওরাও উঠে পড়েছে, মা উঠে পড়েছে, মেয়ে উঠে পড়েছে। তো যাই হোক, সেই জন্যই যে এখন আমি তাড়াতাড়ি করে বিছনাটাকেও গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু ওরা উঠে পড়েছে সেহেতু বিছনাটাও খালি হয়ে গেছিলো, আর আমি এই যে বিছনাটাও তুলে নিচ্ছি। বিছনা না তুললে তো একদমই ভালো লাগে না। আর যেহেতু মাসি এসেছে, যদি বিছনাটা এরকম করে রেখে দিই, মাসি বা কী ভাববে বলো তো, যে আমি বিছনা গুছাই না, এত বেলা করে বিছনা গুছাই। তো যাই হোক, বিছনাটা এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তবে মাসি কিন্তু আমার সংসারটাকে অনেক প্রশংসা করে, জানো তো, বলে কি আমি যেরকম কাজ করি মাসিও নাকি সেরকম কাজ করতে পারবে না। বলে যে সত্যি মোনা, কোনো দিন ভাবতেই পারিনি যে তুই এত সুন্দর করে সংসার করবি, এত সুন্দর করে কাজ করবি, এত সুন্দর গুছিয়ে গাছিয়ে সংসারটাকে রাখবি। সত্যি মাসি আমার খুব প্রশংসা করে, জানো তো, প্রথম থেকেই। তো এটা শুনেও ভালো লাগে। সত্যি মাসি একটু বেশি প্রশংসা করে, নিজের মানুষ তো সেই জন্য।
তো যাই হোক, ওইদিকে দেখলে মাসি না কালকে আমাদের জন্য পিঠে বানিয়ে নিয়ে এসেছিলো বাড়ির থেকে। মানে ওইখানে এসে টাইম পাবে না, তারপরে আমাদের তো মাটির উনুন নেই, আর এই পিঠেগুলো কিন্তু মাটির উনুনেই ভালো হয়, তো সেই জন্যই। তো দেখলে মাসি আমাদের পিঠে নিয়ে এসেছিলো, সেটাই কিন্তু আমরা সকালে খেয়ে নিলাম। খেয়ে তারপরে কিন্তু আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি। আর কি বলো তো, রান্না কেন সকাল সকালে করছি আজকে, মাসি আবার খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে সকালে। এত বলছি থাকতেও না, থাকবেই না থাকবেই না, বলছি আজকে দিনটা থেকে যেতে, নাও থাকবে না, এখান থেকেও মামা বাড়ি যাবে, তারপরে নাকি বাড়ি যাবে, সেই জন্য আজকে থাকবে না। তো অনেক রিকোয়েস্ট করেছিলাম, বলেছিলাম মাংস টাংস আনবো, রান্না করবো, তারপরে খেয়ে দিয়ে বিকালে যেতে, তবু সেটাও শুনবে না, ও সকালবেলা খেয়ে দিয়েই বেরোবে। তো তারপরে আর কী করবো বলো তো, ঘরে যা ছিল তাই এখন রান্না বান্না বসিয়ে দিয়েছি। কিছু তো করার নেই, এখন মাংস এনে রান্না বান্না করতে গেলে অনেকটা বেলা হয়ে যাবে, সেই কারণে বললাম তাহলে ঠিক আছে, ও যখন থাকবেই না তখন এই যে ঘরে যা আছে মাছ টাছ এটাই রান্না করে ফেলি। আর আজকে কিন্তু আমার একটাও সবজি কাটতে হয়নি, সমস্ত সবজি কিন্তু মাসি কেটে দিয়েছে। সত্যি কত ভালো লাগে বলো, কাজে যদি একটু কেউ হেল্প করে না, আমার তো ভীষণ ভালো লাগে। একা একা কাজ করতে করতে তখন যদি কেউ একটু হেল্প করে দেয় না, ভীষণই ভালো লাগে। তবে আগে যখন মা আসতো না, তখন আমাকে অনেক হেল্প করে দিত জানো, সকালে কিছুই করতে দিত না, আমি ঘুম থেকে উঠেই দেখতাম মার উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা হয়ে গিয়েছে। তো এখন দেখো পুরো উল্টো হয়ে গেছে, এখন মা ওঠার আগে আমার এই সমস্ত কাজ সমস্ত কমপ্লিট করা হয়ে যায়। মাকে কিন্তু আমি কোনো কিছুই করতে দিই না, একদম কিচ্ছু না আর কি। মা যদি করতেও যায় আমি কিন্তু করতে দিই না। সত্যি কথা বলতে মায়ের শরীরটা কিন্তু ভীষণই খারাপ। তো যাই হোক, ভগবান জানি না কবে আবার আগের মতন মাকে একটু সুস্থ করে দেবে। ঠাকুরকে ভীষণভাবে ডাকছি জানো, যে ভগবান মাকে একটু ঠিক করে দাও, সুস্থ করে দাও, আগের মতন করে দাও। মা তো অনেক রোগা হয়ে গেছে গো, তোমরা তো দেখতেই পেয়েছো, তোমরা অনেকে কমেন্টসও করেছো যে কাকিমাকে দেখে খুব খারাপ লাগছে, কাকিমা অনেক রোগা হয়ে গেছে। হ্যাঁ গো, অনেক রোগা হয়ে গেছে। তো দেখো আজকে রান্না করলাম কুমড়ো আর আলু দিয়ে একটা মাছের তরকারি, আর শাক ভাজা করেছি, আর এই যে টমেটো আলু দিয়ে একটা তরকারি করব। তো যাই হোক, দেখো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গিয়েছিল, তারপরে কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি কোনো কিছুই। এটা কিন্তু একদম সন্ধ্যার পরে এসেছি জানো তো, সকালে রান্না বান্নার পরে তারপরে কিন্তু আর তেমন কোনো কিছুই কাজকর্ম করা হয়নি। ওই যে মাসি চলে গেল, তারপরে ওই স্নান করলাম, খেলাম দিলাম দুপুরবেলা, তারপর একটু রেস্ট নিয়েছিলাম। মানে কাজ আর কিছুই করিনি, ভালো লাগছিল না জানো, কেউ বাড়িতে এলে চলে গেলে একটু মন খারাপই লাগে। তো তারপরে এই যে সারাদিনে যে সমস্ত বাসনপত্র আমি এর মধ্যে মেজে ঘষে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন সন্ধ্যার পরে গুছিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার সন্ধ্যার পরেরই কাজ থাকে। তো বিকালে একটু রেস্ট নিয়ে তারপরে উঠে এই যে বাসনগুলো সমস্ত গুছিয়ে নিয়েছি। তারপরে আমার সন্ধ্যা দেওয়ার পালা, সন্ধ্যাও লেগে গেছিলো, ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে তারপরে এই যে দেখো সন্ধ্যাটাও কিন্তু আমি দিয়ে নিয়েছিলাম। সন্ধ্যা দিয়ে তারপরে আমার যে সমস্ত কাজ থাকে সন্ধ্যার পরে, সেগুলো এখন টুকটুক করে নেব। আর এই দেখো সেই দিন এই যে হাট করে এনেছিল না, সেই লঙ্কাটা কিন্তু ছিল, আমি না বোঁটা ছাড়ানোর সময় পাইনি। এই কাজগুলো কিন্তু আমি সন্ধ্যার পরেই করি, কেন কি সারাদিনের মধ্যে কিন্তু এই অবসর টাইম আমি পাই না, যে অনেকটা টাইম বসে বসে আমি এই যে লঙ্কার বোঁটাগুলো ছাড়াবো। সেই কারণে সন্ধ্যার সময়, মানে সন্ধ্যার পরে আর কি, সন্ধ্যা দেওয়ার পরে যে নিরিবিলি টাইমটা আমার কাছে থাকে, সেটাই আমি এখন দেখো আমি লঙ্কাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে, মাম্মামকে না কটা মুড়ি দিয়েছি, কটা মুড়ি দিয়ে বসিয়ে দিয়েছি, ও কিন্তু এখন মুড়ি খাবে। মাম্মামকে মুড়ি দিলে ও কিন্তু ভীষণ ভালোভাবে খায়, ওর ভালোও লাগে, আর মুড়ি দিলে না ও কোনো বিরক্ত করে না, বসে বসে কিন্তু খেয়ে নেয়। সেই কারণে আমি যখন খুব ব্যস্ত থাকি কাজে, তখন না মাম্মামকে না একটু মুড়ি দিয়ে বসিয়ে দিই, ও কিন্তু আর আমাকে একটু বিরক্ত করে না। আর দেখো আমার না এই যে রান্নার কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, সেগুলো কিন্তু এখন আমি গুছিয়ে নেব। আর এগুলো কিন্তু আমি সমস্তটাই সন্ধ্যার পরে করি। সন্ধ্যার পরে না আমি একটু চেক করে নিই যে আমার কোনো কিছু শেষ হয়ে গেল কি না, কোনো কিছু লাগবে কি না, তারপরে সেটা কিন্তু আমি সমস্ত গুছিয়ে ফেলি। আর যেহেতু আমাদের দোকান রয়েছে, সেহেতু তো দোকানে আমার দৌড়াতে হয় না, দোকানেই থাকে, তো সেখান থেকে নিয়ে আমি আবার সমস্ত কিছু গুছিয়ে সুন্দর করে রেখে দিই। তোমরা যেমন মাসিক মুদিখানা বাজার করো না, ওরকম করতে কিন্তু আমারও ভীষণ ইচ্ছা করে জানো। তোমরা অনেকে দেখাও মাসে মুদিখানা কি বাজার করলে, সেগুলোকে গুছিয়ে রাখলে, এগুলো কিন্তু তোমরা দেখাও, এটা কিন্তু আমারও খুব ভালো লাগে। তবে জানো আমি সেটা করতে পারি না, কেন বলো তো, কেন কি আমার যেহেতু দোকান রয়েছে, সেহেতু আর মাসিক বাজার আমাকে করতে হয় না।
আমাদের যা লাগে সেটা দোকান থেকেই নিয়ে আসি, মানে দোকানে সব কিছু এনে রাখে বিক্রির জন্য। তো আমার যেটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আমি দোকান থেকে এনেই সেটা আমি ইউজ করি আর কি। তো দেখলেই তো সন্ধ্যার পরে আমার কি কি কাজ থাকে, ওই সমস্ত রান্নাঘরের কাজকর্ম মিটিয়ে এখন কিন্তু আমি জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এগুলো এই যে জামাকাপড় শুকিয়ে গেছিলো আজকে, সেগুলোই আর কি। তো এগুলো কিন্তু আমি দিনের বেলা টাইম পাই না, জানো তো। এই যে এখন যদি ভাঁজ করে না রাখতাম না, কালকে সারাদিনেই কিন্তু আমি টাইম পেতাম না এগুলো ভাঁজ করার। আবার কখনো কখনো মাঝখানে একটু টাইম বের করে আমি কিন্তু ভাঁজ করেও ফেলি। তো কিন্তু সেটাতে আমার একটু চাপের হয়ে যায়, ওই জন্য রাত্রেবেলা গুছিয়ে রাখলে আর কোনো চাপ থাকে না। এর মধ্যে মাম্মামের কিছু জামা কাপড়ও ছিল, আর এই যে আমার একটা নাইটি আর একটা এই যে চুড়িদার ছিল। নাইটিটা না ভাঁজ করে ভাবছি ঘরেই রেখে দেবো, আবার পরে পরবো। নতুন নাইটি তো, নতুন নাইটি যখন বের করি না আমি না এইভাবে তোলা তোলা করেই কিন্তু পরি, জানো। দেবযানী বলেছে মাছের মাথা দিয়ে কপির ঘন্ট খেতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ গো, সত্যি কথা, দারুণ লাগে জানো তো। আর কপি জিনিসটাই আমার ভালো লাগে। কপিটা যদি আমি ওই যে আলু দিয়ে ভাজা ভাজা করি কুচু কুচু করে কেটে, ওটাও ভালো লাগে। আবার মাছের মাথা দিয়ে এইভাবে ঘন্ট করলেও কিন্তু ভীষণ ভালো লাগে। তবে আজকের ঘন্টটা না ভীষণই সত্যি ভালো হয়েছিল, কালকের ঘন্টটা। মানে কি বলবো, মানে যে যে খেয়েছে সবাই খেয়ে কিন্তু ভালো বলেছে। আর এই যে জামা কাপড়গুলো কিন্তু আমার গোছানো হয়ে গিয়েছে। আর আজকে না আমরা সন্ধ্যার পরে একটা জায়গায় যাব, চলো তোমাদেরকেও দেখাবো কোথায় যাচ্ছি। দেখো, এটা হচ্ছে আমার ননদের বাড়ির পাশে। ননদ হঠাৎ করেই আমাদের ফোন করেছে, ননদের বাড়ির পাশে এরকম কালী পুজো হচ্ছে, সেখানে যাওয়ার জন্য। আমরা রেডি হয়েছিলাম, আমাদের বাড়ির পাশেই একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে যাওয়ার জন্য। কিন্তু ননদ ফোন করলো ওখানে যেতে হবে না, আমাদের এখানে এসো, এখানে ভীষণ সুন্দর পুজো হচ্ছে। এটা কালী পুজো, জানো। এই কালী ঠাকুরটা না পুরো ওই যে কী পাথর বলে, কুষ্টি পাথর, জানো, পুরোটা কুষ্টি পাথর দিয়ে বানিয়েছে। মানে বড় একটা কুষ্টি পাথরকে কেটে এরকম করে মা কালীর মানে মূর্তিটা বানিয়েছে। কি বলবো তোমাদের, এটা আমার ননদই আমাকে বলল। আর ওই যে কালী মায়ের গায়ে যে গয়নাগুলো দেখলে, ওগুলো কিন্তু সমস্তটাই সোনার, জানো। ভীষণ বড় করে কালী পুজো হচ্ছে। আর এখানে এসে ভিডিও করতে আমার বেশ একটু লজ্জা লজ্জা লাগছিল, এত পরিমাণ মানুষ, কি বলবো, 5,000 লোকের খাওয়া দাওয়া এখানে। কি বলবো জানো তো, মানে ভীষণই, মানে এরকম কালী পুজো আমি কোথাও দেখিনি আর খাইও নি। দেখেছো কত লোক ওই পাশে রান্না করছে, আর এই দেখো কত মানুষ, সবাই খেতে এসেছে। এই যে আমরাও এসেছি, এই যে আমার ননদ, একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম। আর এই দেখো কেমন লোক খাচ্ছে, দেখেছো। তো আমরা এসেছি, ননদে আমাদেরকে নিয়ে এলো। আর এই দেখো সবাই বসে বসে কীরকম খাচ্ছে, কত লোক। তো আমরা না এখানে চান্স পেলাম না। আর দুটো প্যান্ডেল করেছে, মানে দুটো জায়গায় খাওয়ার জায়গা। তো ওটা তো দেখলে ওখানে অনেক বড় জায়গা করেছে, সেখানে পুরো ভর্তি ছিল। আর আমরা এদিকটা এসেছি। যাই হোক, আমি আর মামা এখানে বসেছি। আর কি জানি না আমি কি বলছিলাম আর হাসছিলাম, সেই সময় না হাজব্যান্ড তুলে খেলেছে, আমি না জানিও না। আর এই যে কথা বলছিলাম, আর মামা এই সাইডে বসেছে, আর আমরাও এই যে বসে নিয়েছি। আর দেখো কত লোকজন। আর ননদের আগেই খাওয়া হয়ে গেছিলো, তো আমাদের জন্য আর অপেক্ষা করেনি। আমাদের একটু লেট হয়েছিল, যেহেতু হাজব্যান্ডের পড়ানো ছিল, তো সেই জন্য আমাদের একটু আসতে লেট হয়েছিল। তো ননদ খেয়ে নিয়েছে। আর এখন আমরা এই যে দেখো আমরা বসেছি, সবাই বসে পড়েছে। এটা একটা ছোট প্যান্ডেল ছিল, আর আগে যেটা দেখালাম ওটা কিন্তু অনেক বড় ছিল। তো এখানে আমরা মানে জায়গা পেলাম, আর এখানেই বসে পড়লাম। তো সত্যি কথা গো, এত বড় কালী পুজো আমি কিন্তু কোথাও দেখিনি, তো সেই জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এই দেখো খাবারে কী কী ছিল বলো তো। খাবারে ছিল, প্রথমে ছিল নানপুরি আর হচ্ছে ছোলার ডাল, তারপরে দিয়েছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি, তারপরে দিয়েছিল পোলাও, আর তারপরে দিয়েছিল পোলাও আর হচ্ছে পনিরের তরকারি। আর তারপরে দেখো চাটনি দিয়েছে, পাঁপড় দিয়েছে, লাস্টে দিয়েছিল পায়েস। তো মাম্মাম্মা কিন্তু খুব সুন্দর খেয়েছিল জানো। আর এই দেখো পায়েস দিয়েছে। পায়েসটা কেমন রান্না করেছে বুঝতে পারলাম না, এটা কী দিয়ে রান্না করেছে সেটাও বুঝতে পারিনি। অন্য জায়গা থেকে রাঁধুনি এনে তারপরেই যেন রান্না করেছে। আর এই যে দেখো মাম্মাম্মা এখানে কি সুন্দর খাচ্ছে, দেখো। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে টাটা।